উস্কিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। যেমন আপনি যদি দেখেন যে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের গেটে ভারতের একটা পতাকা অঙ্কন করা হলো এবং সেখান দিয়ে আমরা হেঁটে যাবো সবাই। এরকম একটা আওয়াজ হুম। তোলা হলো। আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তারপরে ভারতের সাথে কিন্তু আমাদের একটা বিশাল বাণিজ্যের ব্যাপার আছে। যেখানে আমরা অনেকেই আলাপ করি যে আমাদের ৯ থেকে $১২ বিলিয়ন মতো বাণিজ্য ঘাটতি আছে। এর চেয়ে বড় ঘাটতি কিন্তু আমাদের চীনের সাথে আছে। ১৪ থেকে $১৬ বিলিয়ন কিছু ঘটনা ঘটে এবং সেটাও মিডিয়াতে আছে। আমাদের মিডিয়াতেও আসে। ৫ই অগস্টের পরে আপনার ৮ই আগস্ট পর্যন্ত দেশে যখন কোনো সরকার ছিল না তখন অনেক ঘটনাই ঘটেছে এবং সেটা রেকর্ড ঠিকমতো এখনো আমরা করতে পারিনি বা করা হয়নি। ভবিষ্যতে হয়তো করা হবে। তখন আমরা আরো অনেক কিছু জানতে পারবো। আর অতিরঞ্জিত হতে পারে, অতিরঞ্জিত করেন কিছু প্রোপাগান্ডা মিডিয়া আছে, যেটা উনি ঠিকই বলেছেন যে কোনো একটা বাংলা মিডিয়া সেই একটা টিভি যেটা খুব এখন আমাদের সকলের মুখে মুখে আমরা বলি রিপাবলিকান টিভি। আমি মনে করি এটার কোনো গুরুত্ব নেই। কিন্তু এখন আপনি যদি তাদেরকে খুব গুরুত্ব দিয়ে তাদের খবরাখবর নিয়ে আমরা যদি আলোচনা করতে থাকি, একটা মিডিয়া প্রোপাগান্ডা করবে তার এগেইনস্টে গিয়ে আমরা মিডিয়া ওয়ার করবো নাকি? আমরা আরেকটা প্রোপাগান্ডা করবো কিনা? সুতরাং আমাদেরকে দেখতে হবে যে ভারতের মেইন স্ট্রিম মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে অযথা বা অন্যায়ভাবে কোনো নেতিবাচক কিছু প্রচার করা হচ্ছে কিনা। আমি যতটা দেখেছি ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার দেখতে পাইনি এখন পর্যন্ত। আমার কাছে জানা নেই, আপনাদের যদি জানা থাকে আপনি ওটা রেফার করতে পারেন। এনডিটিভি বা তাদের যে রাষ্ট্রীয় মিডিয়া আছে, অন্যান্য মিডিয়া আছে, সেখানে আমি কিন্তু দেখিনি যে তারা এরকম অপপ্রচার করছে। তো একটা পরিবর্তনের পরে বাংলাদেশে নানামুখী মানুষজন এই পরিবর্তনের সাথে যুক্ত ছিল, এখনো যুক্ত আছেন এবং প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে। তারা একেকজন একেক রকম ভাবে, একেকটি গোষ্ঠী একেক রকম ভাবে আচরণ করছেন। আমরা ঢাকা যখন দেখি তখন তো আমরা ঢাকায় দেখি যে ঢাকা একটা বায়না ঘরের মতো হয়ে গেছে। আগে আয়না ঘর ছিল, এখন একটা বায়না ঘর। যখন তখন মানুষ রাস্তায় নেমে যাচ্ছে আন্দোলন করতে, আপনার দাবি দাওয়া তুলে ধরছে এবং তারপরে বিভিন্ন কলেজে সংঘর্ষ হচ্ছে। সুপার সানডে, মানডে এরকম ডিক্লেয়ার করে এসব ঘটনা ঘটছে এবং আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক অবস্থা আছে। আমাদের দ্রব্যমূল্য সিচুয়েশনটা বেশ খারাপ এবং এরই মধ্যে কিছু কুচক্রী মহল বলতে পারেন বা কিছু ষড়যন্ত্রকারী অথবা কিছু অতি উৎসাহী মানুষ হতো ভারতের সাথে আমাদের সম্পর্ক টানাপোড়েন যেটা আছে সেটা গাড়িকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করতে পারেন। যেমন আপনি যদি দেখেন যে বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের গেটে ভারতের একটা পতাকা অঙ্কন করা হলো এবং সেখান দিয়ে আমরা হেঁটে যাবো সবাই। এরকম একটা আওয়াজ হুম। তোলা হলো এবং হাঁটতে দেখা গেল লোকজনকে। তখন এটা তো একটা রিঅ্যাকশন হতেই পারে ভারতে। উনি যেটা বলছেন যে ভারতে আমাদের পতাকা অপমানিত করার জন্য বা অবমাননা করার জন্য গ্রেফতার করা হয়েছে। আপনার আমাদের হাই কমিশনে যে হামলা চালানো হয়েছে ন্যক্কারজনক, আমরা এটা প্রতিবাদ করি, নিন্দনীয়। কিন্তু সেখানেও পুলিশ একটা অ্যাকশন করেছে। আপনি ইনঅ্যাকশন এর কথা বলতে পারেন যে প্রথমেই পুলিশ কেন অ্যাকশন করলো না? সেটা নিয়ে আলোচনা হতে পারে। বাট অ্যাকশন হয়েছে। উনি যেটা বললেন সত্যি যে আমরা কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে যেখানে যে পতাকাটা আঁকা হলো এবং তার উপর দিয়ে হেঁটে যাওয়া হলো, কারা আঁকলেন, কি করলেন এই ব্যাপারে আমরা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো অ্যাকশন নিতে পারিনি। আরেকটি প্রচার ছিল যে আমাদের ফ্ল্যাগ নিয়ে ভারতীয় পতাকাকে দলিত-মথিত করছে। ওটা আজকে ফ্যাক্ট চেকে দেখা গেল যে ওই প্রচারটা সত্যি না। এরকম তো অনেক কিছু প্রচার অপপ্রচার থাকবে। আমাদের যেটা দেখতে হবে যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের প্রতিবেশী ভারত, ৪,০০০ কিলোমিটার আমাদের বর্ডার। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ভারতের যে সহায়তা সেটা আমরা জানি। আমাদের হাজার বছরের সাংস্কৃতিক যোগাযোগ আছে এবং আমরা একজন প্রতিবেশীকে তো আর বদলে ফেলতে পারবো না। সুতরাং আমরা প্রতিবেশীর সাথে একটা সদ্ভাব আচরণ করব। আমরা আমাদের যে ডিক্লেয়ার্ড ফরেন পলিসি, যে কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব। সেই ফরেন পলিসিতে আমরা থাকবো এবং আমরা আমাদের কাজটা করব। আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে আমাদের যেসব বিষয়ে ভারতের সাথে আমাদের আলাপ আলোচনা করা দরকার, নেগোশিয়েট করা দরকার, সেসব বিষয়ে আমরা সমানে আলোচনা করে উইন উইন সিচুয়েশনে যাবার চেষ্টা করব। এবং ভারতের সাথে শুধু তো আমাদের এই কূটনৈতিক সম্পর্ক না, আমাদের এই বর্ডার ৪,০০০ কিলোমিটার এটা নয়। আমাদের তো ধরেন উনি বললেন যে আমাদের যে রাজ্যগুলো আছে, আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ রাজ্যের সাথে তো আমাদের যোগাযোগ আছে। যেমন ধরেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সংস্কৃতির মিল আছে, আমাদের অনেক যোগাযোগ আছে। আপনার যে ত্রিপুরা, আগরতলা এসবের সাথে আমাদের যোগাযোগ আছে।
আসামের সাথেও আমাদের কিছু যোগাযোগ আছে। সুতরাং আমাদের একেবারে বর্ডারের পাশে যে রাজ্যগুলো আছে সেগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেখানে আমাদের সরকার, আমাদের জনগণ, সরকার টু সরকার যে রিলেশন, জনগণের সাথে জনগণের যে রিলেশন, সেগুলো দিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তারপরে ভারতের সাথে কিন্তু আমাদের একটা বিশাল বাণিজ্যের ব্যাপার আছে, যেখানে আমাদের আমরা অনেকে আলাপ করি যে আমাদের 9 থেকে 12 বিলিয়ন ডলারের মতো বাণিজ্য ঘাটতি আছে। এর চেয়ে বড় ঘাটতি কিন্তু আমাদের চীনের সাথে আছে, 14 থেকে 16 বিলিয়ন ডলার। আমরা ভারতের বাণিজ্য ঘাটতি নিয়ে যত আলাপ আলোচনা করি, যেভাবে দেখি এটাকে, চীনের সাথে বাণিজ্য ঘাটতি নিয়ে কিন্তু অত আলাপ আলোচনা করি না। সুতরাং আমাদের মননে একটা ভারত প্রেম, ভারত ভালোবাসা এক দলের আছে, এক গোষ্ঠী আছে। আরেক গোষ্ঠীর মধ্যে আছে ভারত ঘৃণা, ভারত বিদ্বেষ। তো আমি যেটা মনে করি যে পরিবর্তিত পরিস্থিতিতে বা যে কোনো সময় আমাদের যে লাইনে যাওয়া উচিত ছিল, এই সরল রেখাটা হওয়া উচিত ছিল যে প্রেম, ভালোবাসা, ঘৃণা, বিদ্বেষ না, আমাদের একটা সম্পর্ক গড়ে তোলা। এই সম্পর্কের মধ্যে দিয়ে উভয় দেশ তাদের উইন উইন সিচুয়েশন থাকবে। যেটা আপনি যেখানে আছেন, ইউরোপের কথা যদি চিন্তা করেন, সেখানে 100টার বেশি ছোট ছোট যুদ্ধ হয়েছে, দুটো মহাযুদ্ধ হয়েছে। এখনো ইউরোপে যুদ্ধ হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে। কিন্তু ওই আপনার মস্কো থেকে বার্লিন পর্যন্ত গ্যাস আসে, তেল আসে, অন্যান্য জিনিস আসে, বিমান চলে, ট্রেন চলে, কোনো অসুবিধা হয়নি। এই যে যে ইকোনমিক টাইসটা যেটা আমরা সার্কের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করছিলাম, সেটাকে আমরা আরো সংহত করে ভারত বাংলাদেশের মধ্যে এবং আমাদের আরো প্রতিবেশী বার্মার সাথে বা মিয়ানমারের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক উন্নয়ন করে আমরা সামনে এগিয়ে যাব। এটাই আমাদের বাংলাদেশের অধিকাংশ জনগণ হয়তো প্রত্যাশা করে এবং সেটাই প্রত্যাশিত হওয়া উচিত। যার কথা বললেন তার বক্তব্য নিশ্চয়ই নিন্দনীয়, তিনি এভাবে না বললে পারতেন। এবং আসলে হচ্ছে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এইসব দেশের আমি শ্রীলঙ্কার রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য অত ফলো করতে পারি না, ওনারা কি বলেন আমি ঠিক জানি না। আর এই তিন দেশের রাজনৈতিক নেতাদের বক্তৃতা, বিবৃতি, কথাবার্তা, আচরণ অনেকটা অ্যাগ্রেসিভ। আমরা মুখে গণতন্ত্রের কথা বলি, আমরা সভ্যতার কথা বলি, অজ্ঞতার কথা বলি, কিন্তু মাঝে মধ্যে আমরা সেগুলো সীমারেখা অতিক্রম করি। এবং সেটা অতিক্রম হলে নিশ্চয়ই আমাদের খারাপ লাগবে, অন্যরা ক্ষুব্ধ হবেন এবং ক্ষুব্ধতা গড়ে উঠবে। তো সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, যারা দেশ পরিচালনার দায়িত্বে থাকবেন, তাদেরকে আরো বেশি গার্ডেড বক্তব্য রাখতে হবে, সেটা আমি মনে করি। এবং এই গার্ডেড বক্তব্য রাখার মধ্যে দিয়ে আমাদের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা নিতে হবে। মাঝে মাঝে হয়ে যায়, আমরাও অনেক কথা বলি, ওনারাও অনেক কথা বলেন। রাজনৈতিক নেতাদের এই স্বাধীনতা তো আছে, আমরা তো তাদেরকে কন্ট্রোল করতে পারবো না। আমরা প্রত্যাশা করবো যে রাজনৈতিক নেতৃবৃন্দ যখন বক্তব্য রাখবেন, তখন গণতন্ত্র, সহনশীলতা, বহুমত এবং এটা সভ্যতা, ভব্যতা এর বাইরে যাবেন না, এটা আমরা প্রত্যাশা করতে পারি এবং এটা আমরা অনুরোধও করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ।